আমি 2020-তে এই নতুন সাবজেক্টটার খোঁজ পাই, সেটিও অনলাইনেই পাই। সেটি ছিল এই হিন্দি বইটি, সম্পূর্ণ সমাধান, নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা। এই হিন্দিটি আমি প্রথম অর্ডার করে পড়ি, এই বইটি পড়ি। পড়ার পরে আমি যে লেখক তার সাথে যোগাযোগ করি, তিনি দার্শনিক প্রেমজিৎ শিরোহী, তিনি থাকেন দিল্লিতে। যোগাযোগ করে বলে আমি এটা অনুবাদ করতে চাই। উনি বললেন অনুবাদ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা সামাজিক বিষয়, তার সত্য সব আপনার কাছেই থাকবে। তো আমি তার অনুবাদ করি, এটি 2021 সালে বেরোয়, একই নামে সম্পূর্ণ সমাধান, নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা। আর একই সাথে এই ব্যবস্থার তো একটা দর্শন থাকা দরকার, যে ব্যবস্থাটা কেন, কিসের প্রেক্ষিতে, কিসের উপর ভর করে হচ্ছে, সেটার জন্য একটা দর্শন রয়েছে, যেটা এটা হিন্দি বইও আছে। এটা সম্পূর্ণ জীবন দর্শন, সুখী জীবনের অজ্ঞাত সূত্র, এবং তারও বাংলা অনুবাদ আমি করেছি। সম্পূর্ণ জীবন দর্শন, সুখী জীবনের অজ্ঞাত সূত্র, এই দর্শনটা, এটা একটা সুখ কেন্দ্রিক দর্শন। মানুষের যে বাস্তবিক যে প্রয়োজন তার নিরিখেই এই দর্শন, হ্যাপিনেস সেন্ট্রিক মডেল আমরা বলতে পারি। তো আর এটা রয়েছে একটা সংক্ষিপ্ত বইও আছে, এবং আমাদের এই সমস্ত বইগুলিরই PDF ফ্রি আছে, সকলেই এরা মোবাইলে পেয়ে যেতে পারেন এবং ডাউনলোড করে পড়তে পারেন। এবং এর যে কাগজের বই সেটা অ্যামাজন, ফ্লিপকার্টে আছে। এছাড়াও এই বই রাশিয়ান ভাষায় অনুবাদ হয়েছে, তারপর হিন্দি তো আছেই, তারপরে পাঞ্জাবি, ইংরেজি, গুজরাটি, এরকম বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে এবং অনুবাদ হয়ে চলেছে কন্টিনিউটি। আর এটা চলছে, এটা ULM একটা সংস্থা আছে, ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট, যেটা দার্শনিক প্রেমজিৎ শিরোহী এটা গঠন করেছেন। এটা তারও মূল অফিস দিল্লিতে, এবং এটা সেখান থেকে এটা হচ্ছে। এটা কোনোরকম কোনো গতানুগতিক কোনো সংস্থা নয়, এটা জাস্ট বৌদ্ধিক স্তরে এই কনসেপ্টটা এখন যাচ্ছে, আলোচনার মধ্যে রয়েছে এখন, যে মানুষ এটা করুক, এটা বুঝুক, বুঝে যাচাই করুক, যে আমাদের আগামী যে ব্যবস্থা হবে বা যেটা রূপান্তর হবে সেটা কেমন হওয়া উচিত। বদল তো হচ্ছে, ব্যবস্থা চেঞ্জ হচ্ছে, বা সংবিধানও বারবার সংশোধন হচ্ছে, কিন্তু যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে সংবিধান রচনা করা হয়েছিল বা দেশ স্বাধীন হয়েছে, সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা কোথাও যেন একটা অস্তমিত হয়ে আছে। সেটা যদি আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি, যে মানুষের কি প্রয়োজন, এবং মানুষের প্রয়োজন বা মানুষের ডিমান্ড, মানুষ কি চাইছে, মানুষ তার নিরিখে যদি আমরা ব্যবস্থাটাকে তৈরি করি, এবং তার নিরিখে যদি আমরা যে নিয়ম নীতিগুলোকে তৈরি করি, মানে আমরা তো একটা তৈরি করে দিয়েছি, দিয়ে আমরা এত বছর দেখলাম, 77 ইয়ার্স আমরা অলরেডি পার করেছি, একটা পূর্ণাঙ্গ জীবন বলা যায় মানুষের। তো দেখলাম যে কোথায় কোথায় অসঙ্গতি আছে, কোথায় কোথায় হয়েছে, এটা পর্যালোচনা করে আমরা দেখবো যে বাকি যে অসম্পূর্ণতা আছে, যে 80% মানুষ অসহায় অবস্থায় আছে, তাদের কাছে সত্যি কোনো সুরক্ষা নেই, শিক্ষা হোক, জীবিকা হোক, সুখ সুবিধা হোক, সুরক্ষা নেই, তারা বঞ্চিত শোষিত বলি আমরা। তো তাহলে দেশে তো সম্পদের অভাব না, দেশে প্রাকৃতিক সম্পদ রয়েছে, কাজ করার জন্য মানুষও রয়েছে, মানুষ কাজ চাইছে, কাজ খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাহলে আমাদের কোথাও একটা ব্যবস্থাগত ত্রুটি রয়েছে, যে এটার যে বাস্তবায়িত করার জন্য যে ব্যবস্থা করা দরকার, হয়তো সেই দিকটা হয়তো ভাবা হয়নি সেইভাবে। তখন হয়তো খুব একটা ব্রিটিশ আমল থেকে নতুন একটা আমলে আমরা ঢুকেছি, হয়তো যখন সব তো করা যায় না, চেষ্টাও করছে সরকার আমাদের। তো এই ব্যবস্থাটার একটা রূপরেখা আমরা দিয়েছি, বা দার্শনিক মশাই দিয়েছেন, যে এই রূপরেখাটা কি হবে, সেটা আমাদের 6টা মডেল উনি দিয়েছেন। যে নতুন অর্থনৈতিক মডেল, যেটা মূল বিষয়, অর্থনীতি তো মূল, নতুন রাজনৈতিক মডেল, নতুন শিক্ষা কর্মসংস্থান মডেল, নতুন পারিবারিক মডেল, নতুন সামাজিক সাংস্কৃতিক মডেল, নতুন দর্শনের মডেল। এই 6টা মডেলের মধ্যে সামগ্রিক ব্যবস্থাটা রয়েছে, এবং এর অনেক শাখা প্রশাখা সেসব বই পুস্তকে রয়েছে। যে আমি একটু বললাম যে সুখ কেন্দ্রিক ব্যবস্থা, সুখ কেন, মানুষ কি চায়। তো আমরা যদি দৈনন্দিন জীবনযাপনে যদি আমরা নিজের জীবনটাকে পর্যবেক্ষণ করি, আমরা সত্যিই সমস্ত কাজের পিছনে সুখ খুঁজছি। এটা সহজ করে বলা, একদম সুখ। আমরা যে কোনো কিছু খাবার খাচ্ছি, সেটা আমার ভালো লাগছে বলে খাচ্ছি, যা কিছু করছি সেটা হয়তো আমার বা সমাজের বা প্রকৃতির কল্যাণ হচ্ছে, তো সেই থেকে করছি। সেই জন্য সুখ কেন্দ্রিক মডেল উনি বলেছেন, যে জীবন যে রয়েছে তার যে উদ্দেশ্য রয়েছে সেটা সুখ প্রাপ্তি করা, সুখ উপভোগ করা। এবং এটা কিভাবে হবে, যে আমরা যদি মানুষের জীবনটাকে দেখি, যে মানুষ প্রথমত জ্ঞান অর্জনের মাধ্যমে সুখী হয়, বা আমি যদি আমার পছন্দের জ্ঞান অর্জন করতে পারি বা করার সুযোগ পাই, তাহলে আমি সুখী হব। এবং জ্ঞানের পরে আসে কর্ম, সেই জ্ঞান অনুযায়ী কর্মে রূপায়িত করার যে প্রক্রিয়া, সেই কর্ম সম্পাদন করার যদি সুযোগ পাই, তাহলে আমি সুখী হব, আমার পছন্দের কর্ম যদি করার আমি সুযোগ পাই।
এরপরে হচ্ছে ভোগ। এবার কর্মের পরে ভোগ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বস্তু পরিষেবা আমরা যা কিছু দেখছি আমাদের দৈনন্দিন জীবনযাপনে যা প্রয়োজন, আহার, বাসস্থান, পানীয় বা অন্যান্য যে পরিষেবাগুলো আছে সেগুলো হচ্ছে ভোগ। বা আমরা যদি সম্বন্ধ, সুরক্ষা যা কিছু দেখছি এইসব ভোগের মধ্যে পড়ছে। সেই সব যদি আমরা পছন্দ অনুযায়ী পাই এবং যদি সুরক্ষিত থাকে সেই সিস্টেমটা, তাহলে আমরা সুখী হব। এটা হচ্ছে বিশ্রাম, মানে কর্মের পরে একটা আমাদের শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে যায় এবং বিশ্রাম করলে আমাদের শরীরেরও অনেক মেরামত হয়, তো সেটা প্রয়োজন। তো এই জীবনে একদম প্র্যাকটিক্যাল দিকটা উনি ধরেছেন যে জীবনের উদ্দেশ্য সুখ উপভোগ করা। এই সুখ চারটে মাধ্যমে উপভোগ করা যায়, তো হচ্ছে জ্ঞান, কর্ম, ভোগ, বিশ্রাম, এই চারটে। তো এটা হচ্ছে, এবং এটা কি করে পর্যবসিত হবে বাস্তবে তার নিরিখে সেই ব্যবস্থার মডেলটা উনি দিয়েছেন, যেটা আমি একটু আগে সংক্ষেপে বললাম কয়েকটি মডেল। এবার দর্শনের মধ্যে, দর্শনের বইটিতে কি, দর্শনের বইতে মনে রয়েছে যে আমি যে সেলফ, আমি কি চাইছি, সুখ কেন জীবনের উদ্দেশ্য উনি সিদ্ধান্ত দিয়েছেন দর্শনগত দিক থেকে, তার ব্যাখ্যাটা আছে। যেমন আমি কে, আমার যে চেতনার যে বিভিন্ন স্তর, জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা, তুরীয় অবস্থা, এর প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটা উনি দিয়েছেন যে কেন মানে এই জীবনের যে এই চক্রটা রয়েছে সেটা কিভাবে আবর্তিত হচ্ছে, এটাই মূলত সংক্ষেপে এটাই। তারপরে সুখের বিভিন্ন স্তর, যেমন ব্যক্তিগত সুখ, পারিবারিক সুখ, সামাজিক সুখ, সমষ্টিগত সুখ, এইসবের ব্যাখ্যা সেই বইতে রয়েছে। এটা দর্শনের দিক থেকে আমি সংক্ষেপে বললাম। এবার ব্যবস্থার দিক থেকে যদি বলি, যে এই ব্যবস্থার যে মূলত প্রধান যে বিষয়টা অর্থনৈতিক এবং রাজনৈতিক মডেল, এই দুটো যদি জনগণের হাতে না থাকে, রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা বা অধিকার, তাহলে কিন্তু আমরা দেখলাম এই যে সাংবিধানিক গণতন্ত্র রয়েছে তাতে মানুষ কিন্তু আকাঙ্ক্ষিত যে উদ্দেশ্য পূরণ করতে পারছে না। অর্থাৎ অধিকার তো সংবিধানে দেওয়া রয়েছে, কিন্তু বাস্তবে সেটা ফলিত হয়নি, সেই মতো ব্যবস্থাপনা বা বাস্তবায়িত করা যায়নি। এটি কোনো নিজস্ব কোনো ব্যক্তিকে দোষারোপ করলে আমরা ভুল করব, এটি ব্যবস্থাগত সমস্যা, ব্যবস্থাগত ত্রুটি। এটা সার্বিক, আমাদের দোষ হলে সবারই দোষ, না হলে কারোরই দোষ নয়। আমরা যখন এটা বুঝতে পেরেছি, আমরা এখন এটা গঠন করে নিই কিরকম অর্থনৈতিক মডেল হলে মানুষের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা পূরণ হবে, মৌলিক চাহিদা যদি বলি আমরা, সেটা পূরণ হবে। মানুষের বিরাট কোনো চাহিদা বা প্রচুর কিছু নেই, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি তার বিরাট চাহিদা নেই, সেটা সুরক্ষিত জীবনযাপনের ব্যবস্থাপনা চায়। যেটা বললাম যে জ্ঞান, কর্ম, ভোগ, বিশ্রাম, এটা সুরক্ষিত ব্যবস্থাপনা। আর যে এক্সট্রা যেটা বলছি সেটা তো আমাদের এখন বর্তমান মার্কেটিং যে আছে, পুঁজিতান্ত্রিক ব্যবস্থা তৈরি করে দিয়েছে, যে 10খানা গাড়ি হলে আমার বিরাট, আমি এটা কিছু একটা হয়ে গেলাম, মানুষ সম্মান দেবে। এটা এখনকার সমাজে ধরে রাখা প্রয়োজন। সে নিজেও জানে এতগুলো জিনিসের প্রয়োজন নেই, বেকার পড়ে নষ্ট হচ্ছে। 10খানা বাড়ি করে রাখলাম, বাস করছে একটা বাড়িতে, কিন্তু বাকি 9টা বাড়ি রয়েছে আমার দেখানোর জন্য, বলার জন্য। সম্পদ রাখতে হয়, এর কারণও আছে যে বর্তমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় অধিক সম্পদ থাকলে আপনি অধিক সুরক্ষিত, অধিক আপনি সুখ সুবিধা ভোগ করতে পারবেন। এই হচ্ছে মূল কথা এইটাই। তাহলে মানুষ মূলত সুখ সুবিধা সুরক্ষা চাইছে। যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হই, তাহলে সেই মতো ব্যবস্থা করে নিতে হবে, গঠন করে নিতে হবে। তাহলে অর্থনৈতিক মডেলে যেটা আমি সংক্ষেপে বলে দিই, যে শতভাগ মানুষের, সেটা শিশু হোক, মাঝবয়সী হোক, প্রবীণ হোক, যুবা হোক, অসুস্থ হোক, প্রতিবন্ধী হোক, এই শতভাগ মানুষের প্রয়োজন অনুযায়ী অর্থনৈতিক ব্যবস্থার অর্থনীতিকে তৈরি করা। দরকার হলে এই মুদ্রানীতিকে পাল্টে নতুন মুদ্রানীতি তৈরি করে নেওয়া। আমার উদ্দেশ্য হচ্ছে তার সুখ সুবিধাগুলো পূরণ করে দেওয়া, আর তার নিরিখে নীতিকে তৈরি করে নেওয়া। এটা নয় যে আমি আগে নীতি তৈরি করে দিলাম তারপরে তার উপর চাপিয়ে দিলাম, তাহলে নয়। আগে মানুষের প্রয়োজনটা বুঝে নেওয়া, যে কত আমার লোকজন আছে, তার কি প্রয়োজন আছে, তারপরে কিন্তু সেই অনুযায়ী আমাদের যে উৎপাদনের কাঠামোটা তৈরি করা যাবে। মানে শতভাগ মানুষের যে প্রয়োজন সেটা নিয়ে নেওয়া, তারপরে সেই অনুযায়ী উৎপাদনে যাওয়া। এবার উৎপাদন করবে তারা, মানুষই উৎপাদন করবে, মানুষই উৎপাদন করবে। সেখানে 25 থেকে 50 বছর বয়সী যারা কর্মক্ষম আছেন, তারা নারী পুরুষ নির্বিশেষে তারা কোনো একটি জীবিকা সম্পাদন করবেন। সে তার পছন্দের জীবিকা, সেখানে শিক্ষা মডেলের মধ্যে সেখানে তার পছন্দের জীবিকার ট্রেনিংও তিনি পাবেন, সবই সরকার থেকে বিনামূল্যেই পাবেন। তাহলে এই 25 থেকে 50 এইটা শুধু ক্রাইটেরিয়া, তাকে কোনো একটা জীবিকা সম্পাদন করতে হবে বস্তু পরিষেবা নির্মাণের জন্য। এবার সে আবাস এবং এই সমস্ত কিছু সরকার দেখভাল করবে। কাউকে কোনো ব্যক্তিগতভাবে কোনো মুদ্রা লেনদেনের বা মুদ্রা জমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ব্যবস্থা বলেই দিয়েছে যে আপনার কি প্রয়োজন সেটা আপনি বলুন। আপনি শুধু আপনার যে কাজ, যে ডিউটি, 4-5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, যা ডিউটি নির্ধারিত করবে সেটা 4-5 ঘন্টার মধ্যেই এনাফ, যে সিস্টেম করা আছে। তো আপনার দৈনন্দিন ওইটুকু কাজ, এবং সপ্তাহে 5 দিন, 2 দিন আপনার পুরো ছুটি, শুধু আপনি ওইটুকু সময় ব্যবস্থাকে দিন। ব্যবস্থা আপনাকে পরিবর্তে আপনার যে প্রয়োজন, আপনার আবাস, আপনার যাতায়াত, এই সমস্ত কিছু, আহার,
এই সমস্ত কিছু ব্যবস্থা আপনার দেখবে। সেই ব্যবস্থা, এটা নগরীয় ব্যবস্থা, সেরকম নগর থাকবে, সেখানে আধুনিক ব্যবস্থা থাকবে। এখন সকল মানুষ যদি কাজ পেয়ে যায়, যদি আমরা জানতে পারি যে মানুষের কি প্রয়োজন, কোন সমাজের জন্য কি প্রয়োজন, কোন সমাজ কি চাইছে, বিভিন্ন রকম সমাজ আমাদের দেশে আছে, সেই অনুযায়ী একটা নগরীয় ব্যবস্থা রূপায়িত করা। সে তার আমি জাস্ট 2 মিনিট জাস্ট। তো তাহলে শতভাগ চাহিদা, শতভাগ উৎপাদন, শতভাগ কর্মসংস্থান এবং শতভাগ মানুষের মধ্যে বিতরণ এই বস্তু পরিষেবাগুলো, এটা অর্থনৈতিক মডেল। এবং যে রাজনৈতিক মডেলটা আমি সংক্ষেপে 2 মিনিট সময় নিলাম, তারপরে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে এখন যে রাজনৈতিক ব্যবস্থা আছে সেখানে দেখা যাচ্ছে যে জনগণ প্রতিনিধি নির্বাচন করে দিচ্ছেন, তার মাঝের 5 বছর জনগণের কাছে কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই, আবার 5 বছর পরে তার কাছে থাকবে। নতুন ব্যবস্থা বলছে যে না, এই ক্ষমতাটা 24 ঘন্টা যেন জনগণের কাছে নিহিত থাকে, কোন নির্দিষ্ট কোনো ব্যক্তি মন্ডলের কাছে নয়। কারণ ব্যক্তির তো প্রয়োজন, সে ব্যবস্থা পূরণ করে দেওয়ার অধিকার দিয়ে দিয়েছে, তার ডিমান্ড করার অধিকার, সে তো সবকিছু দিয়ে দিয়েছে ব্যবস্থা তাকে, তার যা প্রয়োজন, তার সর্বোচ্চ চাহিদা সে পূরণ করে দেবে। আর মানুষের চাহিদা সর্বোচ্চ আমরা জানি তার কি প্রয়োজন, সে তো সে নিজেই বলবে তার কি প্রয়োজন, এটা সেই অনুযায়ী ব্যবস্থা করে দেবে। এবার রাজনৈতিক ক্ষমতাটা 24 ঘন্টা এটা জনগণের কাছে থাকবে, নির্দিষ্ট ব্যক্তির কাছে নয়। ব্যক্তি তার পছন্দের কাজ করবে। যদি দেখি যে নেতা মন্ত্রীরা আছে, তার যা যোগ্যতা, সে যদি সেই কাজ করতে চায়, সে তার দায়িত্ব পালন করবে, পরিবর্তে তার কোনো লেনদেনের কোনো প্রয়োজন নেই, কারণ তাকে ব্যবস্থা সবকিছু দিয়ে দিচ্ছে। এবং সেই মতো করে যারা 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 ব্যবসায়ী আছে, তার সঙ্গে তখন সেই ব্যবস্থার একটা বোঝাপড়া হবে, যে ব্যবস্থাগুলো কাঠামোটা তার কাছে আছে, প্রযুক্তি আছে, সেটা কিভাবে দেখবে, সে সেই ডিপার্টমেন্টের কাজ করবে। মোট কথা বলা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা নির্দিষ্ট ব্যক্তির কাছে থাকছে না, এটা সমগ্র নাগরিকের কাছে 24 ঘন্টা থাকছে। এটা অনলাইন সিস্টেম, সেখানে অ্যাপ থাকবে, ওয়েবসাইট থাকবে, এবং যা নীতি তৈরি হবে সেটা জনগণের কাছে চলে আসবে। জনগণ সিদ্ধান্ত নেবে যে সেই নীতিটা আইনে রূপায়িত হবে কি হবে না, নির্দিষ্ট কোনো ব্যক্তিমণ্ডলী নেবে না, এটা সামগ্রিক জনগণের নিরিখে, সামগ্রিক রাষ্ট্রের নিরিখে এই সিদ্ধান্ত রূপায়িত হবে। তো এটা আমি ফলে এখানে দুর্নীতির ব্যাপারটা থাকছেই না, কারণ আমি বলে দিলাম যে এখানে মুদ্রা লেনদেন নেই। মুদ্রা যেটা হবে, সরকার যদি আপনাকে কিছু দেয়, আপনার প্রয়োজন অনুসারে আপনাকে সরকার দেবে, আপনার যা প্রয়োজন সেটা আপনি খরচ করেন, সেই আলাদা হিসেব সেটা। কিন্তু মূলত বলতে পারি মুদ্রাবিহীন, কিন্তু মুদ্রাবিহীন বলতে এরকম হিসেব নিকেশ নেই যে কে কত কি পাচ্ছে, কোন বস্তু দিয়ে কি বস্তু তৈরি হচ্ছে, কে কি ডিমান্ড করছে, কে কতটা কাজ মানে শ্রম দিচ্ছে, সেই শ্রমের কতটা কি উৎপাদন হচ্ছে, এসব হিসেব নিকেশ বা মেট্রিক্স থাকছে। সেটা বইয়ে বিস্তারিত ভাবে আছে। এর বিস্তারিত ভিডিও আমাদের ULM বাংলা ইউটিউব চ্যানেলে আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।